ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগতম। জানুয়ারি মাসে ক্ষমতায় বসার পর, ক্ষমতার চেয়ারে বসার পর ডোনাল্ড ট্রাম্প প্রতিদিনই মোটামুটি সংবাদের শিরোনামে আছেন। এর মধ্যে আজ প্রায় বাংলাদেশ সহ অনেকগুলো দেশের ওপর যে শুল্ক ছিল সেই শুল্কর পরিমাণ বাড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে তিনি আরও আলোচিত। হঠাৎ করে কেন শুল্ক বাড়ালেন, দেশগুলোতে কী প্রভাব পড়তে পারে, কি চলছে বিশ্বব্যাপী, এসব নিয়ে কথা বলবো। সঙ্গে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম খান, আমি সঙ্গে আছি সুপ্রিয় শিকদার। সেলিম খান, আমরা আজকে সকাল থেকেই মোটামুটি খুবই আলোচিত যে বাংলাদেশ সহ অনেকগুলো দেশে শুল্কের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তো বলা যায় যে অনেক আগে থেকেই শুল্ক ছিল, এখন পরিমাণটা বাড়িয়েছেন। একটু বিস্তারিত যদি বলতেন। দেখুন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু বেশ গতকাল ফুরফুরে মেজাজে ছিলেন এবং তিনি যে হোয়াইট হাউসের ওভাল অফিসে ছিলেন এবং ওভাল অফিসে হঠাৎ করে সবাইকে ডাকা হলো এবং ডেকে বলা হলো যে আপনাদের জন্য আজকে একটা সুখবর আছে। সুখবর বলতে ট্রাম্প যেটাকে মনে করেন সুখবর, সেটাকেই তিনি সুখবর বলে সবসময় বোঝাতে চান। তো তিনি সবাইকে ডেকে এরকম একটা বিরাট তালিকা ধরে নিজে হাতে ছবি দিয়ে ইয়ে করলেন যে কার উপর কত কি পরিমাণ শুল্ক আরোপ করা হয়েছে। সেই তালিকা, একটা বিরাট তালিকা দিলেন। এই তালিকাতে 50টা দেশের নাম আছে। আচ্ছা, এমন দেশেরও না, মানে কথা বলা হচ্ছে যে দেশে একজন মানুষও নেই। আচ্ছা, একজন মানুষ নেই এমন দেশের উপরেও শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এর বাইরে যেটা আছে, একটা জোট আছে, যে জোটটা হলো ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার দীর্ঘদিনের বন্ধু। ট্রাম্প কিন্তু এই ইয়েতে আসলে কোনো বৈষম্য করেননি। এইটাই ট্রাম্প একদমই পুরোপুরি বৈষম্য বিরোধী ব্যক্তি বলা যায়, যে তিনি এক্ষেত্রে কোনো বন্ধুকেই ছাড় দেননি। সেটা আপনার নরেন্দ্র মোদী হতে পারে, সেটা নরেন্দ্র মোদী শুধু না, সেটা আমি যদি তার বন্ধুরা বলি জাপান, তার বন্ধু অস্ট্রেলিয়া, তার বন্ধু যুক্তরাজ্য বা ইউকে, যেটাকে বলি না কেন, সবাই কিন্তু একেবারে মানে এই তালিকা থেকে কেউ বাদ পড়েন। 50টা দেশের মধ্যে কিন্তু সবাই আছে। এবং পাশাপাশি যে ইউরোপীয় ইউনিয়ন থাকার কারণে ইউরোপীয় ইউনিয়নভুক্ত যতগুলো 27টার মতো দেশ আছে, সবগুলো দেশই কিন্তু এই যে শুল্কের মধ্যে পড়ে গেছে। কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় আঘাত বা বড় হচ্ছে যে চীনের উপরে আসছে বা আসবে। সেটা চীনের উপর 34% যে শুল্ক আরোপ করা হয়েছে। আসলে মানে ট্রাম্প চেয়েছেন যে তিনি যে রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়ে এসেছেন এবং তিনি কথা এবং কাজে যে একই রকম, সেটা প্রমাণ করা তার জন্য একটা খুব জরুরি ছিল। তার একটি হচ্ছে যে এই শুল্ক যুদ্ধ, এটাকে যদি বলি যে বাণিজ্য যুদ্ধ না বলে বলা হয় শুল্ক যুদ্ধ, এই শুল্ক যুদ্ধ তিনি শুরু করে দিলেন আসলে সারা দুনিয়ার সঙ্গে। আচ্ছা, তো শুল্ক তো এতদিনও ছিল, হঠাৎ করে এত পরিমাণে কেন বাড়ালো? হ্যাঁ, দেখুন, এই যেটা আমি বলছিলাম যে এটা তার রাজনৈতিক প্রতিশ্রুতি। রাজনৈতিক প্রতিশ্রুতির মধ্যে কি ছিল? প্রতিশ্রুতি ছিল যে বাণিজ্য ঘাটতি। তার মূল প্রতিশ্রুতি হচ্ছে মেক আমেরিকা গ্রেট এগেইন। মানে আমেরিকাকে আবার মহান বানানোর ব্রত নিয়ে তিনি রাজনৈতিক যে তার যে প্রচার, সে প্রচার শুরু করেছিলেন এবং সেই প্রচারে তিনি মানুষের বিপুল পরিমাণ ভোট পেয়ে, আমেরিকানদের ভোট পেয়ে তিনি জিতে আসছেন। তার সামনে লক্ষ্য কী কী ছিল? একটা হচ্ছে যে বাণিজ্য ঘাটতি কমানো, একটা হচ্ছে যে জাতীয় নিরাপত্তা, একটা হচ্ছে যে রুদ্ধদ্বার অর্থনীতি, আমি এটাকে বলি, যেটা ওপেন মার্কেট ইকোনমি বা মুক্তবাজার অর্থনীতি বলে পরিচিত। উনি ঠিক তার বিপরীত পথে চলার চেষ্টা করছেন। উনি এখন আমেরিকার অর্থনীতিকে রুদ্ধ করে দিতে চাচ্ছেন। ধরেন যে আমরা সবাই জানি যে কম বেশি যে $4 ট্রিলিয়ন এর পণ্য আমেরিকা সারা বিশ্ব থেকে প্রতি বছর আমদানি করে। তো 4 ট্রিলিয়ন মানে হচ্ছে 4 লক্ষ কোটি ডলার। এর সঙ্গে যদি আপনি এখনকার বাজার দরেও আপনি যদি এই টাকা দিয়ে গুণ করেন, সে টাকা এমন অঙ্কে পৌঁছাবে যেটা আমাদের হিসাবের বাইরে। ফলে আমেরিকার বাজার কিন্তু সবার জন্য খুবই একটা আকর্ষণীয় বাজার। সেই বাজারকে তিনি সবার জন্য আর উন্মুক্ত করে রাখতে চান না। তিনি ভেবে নিয়েছেন যদি এই বাজারকে যদি আটকে দেওয়া যায়, ট্যারিফ নামক যে বিষয়টি আছে, সেই যে বিষয়টি যদি আরোপ করা যায়, তাহলে এই বাজারটিকে সংকুচিত করা যাবে এবং তখন আমেরিকায় পণ্য যে যারা বিদেশের মাটিতে, বিশেষত ধরেন চীন বা ভারত বা অন্যান্য জায়গায়, যদি আমি বলি দুটো গাড়ি প্রস্তুতকারক দেশ, যে জাপান এবং জার্মানি, যারা সবচেয়ে বেশি গাড়ি পাঠায় হচ্ছে আমেরিকাতে, তারা যদি এই আমেরিকাতে কারখানা স্থাপন করে, তাহলে আমেরিকার মানুষ চাকরি পাবে, তাদের মানুষরা ভালো ভালো জব পাবে। তো এই চাকরি পেলে তো আমেরিকার মানুষের আয় বাড়বে। তিনি এই যে সস্তা একটা, হ্যাঁ আমি একে খুব জেনে বুঝেই বলছি, একটা সস্তা সেন্টিমেন্ট নিয়ে খেললেন।
আচ্ছা যে সেন্টিমেন্ট দিয়ে তিনি কতটা সফল হবেন এই মুহূর্তে বলা কঠিন, কিন্তু তিনি এই সেন্টিমেন্টকে ব্যবহার করলেন, তার রাজনৈতিক প্রতিশ্রুতিও এটা ছিল এবং তিনি সেটিকে বাস্তবায়ন করার একটা চেষ্টা আচ্ছা। তিনি করে যাবেন। সেলিম খান, শুল্ক বাড়ালে পণ্যের দাম বেড়ে যাবে। আমেরিকাতে যদি শুল্ক বাড়িয়েছে, যেমন বাংলাদেশ থেকে যে পোশাকটা আগে যে দামে যেত, এখন 22% শুল্ক আরোপের কারণে সেখানেও তো পণ্যটার দাম বেড়ে যাবে। সেটা আমেরিকানরা আসলে কিভাবে গ্রহণ করবে? তাদের জন্য, তাদের দিক থেকে সমর্থন ট্রাম্পের প্রতি কতখানি? দেখুন, এই যে আমরা বলছি যে বাংলাদেশে মানে আমাদের উপর যে শুল্ক ছিল 15%, সেটা 37% করা হয়েছে, দাম বাড়বে। আমি যদি খুব মানে অন্য কারোর দরকার নেই, যিনি এর আগের মেয়াদে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট ছিলেন মাইক পেন্স, তার কথাটা বলি। তিনি বলছেন যে তিনি খুবই বিরক্ত যে ট্রাম্পের এই সিদ্ধান্ত বা ট্রাম্প প্রশাসনে যারা সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছে তাতে তিনি খুবই বিরক্ত, এবং তিনি বলছেন যে এই যে শুল্ক আরোপ করা হচ্ছে, এই শুল্কের কিন্তু ভার প্রতিটি আমেরিকান নাগরিককে নিতে হবে, এবং তিনি হিসাব করে বলছেন যে এক একটা পরিবারকে বছরের ন্যূনতম, এক একটা আমেরিকান পরিবারকে বছরের ন্যূনতম $3,500 করে বাড়তি দিতে হবে শুধুমাত্র এই শুল্কের কারণে। তার মানে শুল্ক আরোপের কারণে যে ওই দেশ ক্ষতিগ্রস্ত, ওই দেশের হয়তো আপনার থেকে ওই মানে আমদানি, আমেরিকায় আমদানির পরিমাণ কমতে পারে, কিন্তু যেটুকু আমদানি হবে সেই আমদানির উপর তো এই শুল্ক, বাড়তি শুল্ক বসবে, এবং এই বাড়তি শুল্ক তো এই পয়সাটা কিন্তু শেষমেশ ভোক্তা বা ক্রেতার পকেট থেকে পড়ে, ফলে এই পয়সাটা কিন্তু আমেরিকান নাগরিকদেরই দিতে হবে। আচ্ছা সেলিম খান, আমরা দেখলাম যে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত প্রায় 185 দেশের উপর শুল্ক নিয়ে নানা রকম কাজ করেছে, বাড়িয়েছে। সেই জায়গাটায় বিশ্বব্যাপী এটাকে নিয়ে কিরকম আলোচনা হচ্ছে? দেখেন, বিশ্ব নেতাদের মধ্যে প্রতিক্রিয়া খুবই মানে খুবই মানে তীব্র প্রতিক্রিয়া। যেরকম আমি বলি, বিশ্ব নেতাদের কথা আপনি যদি নেতাদের কথাও বাদ দেন, ইতিমধ্যে শেয়ার মার্কেট, বিভিন্ন জায়গায় শেয়ার মার্কেট খুলেছে, যে বড় বড় শেয়ার মার্কেট, সেখানে কিন্তু শেয়ার মার্কেটগুলো মানে ডিক্লাইন করা শুরু করেছে, মানে পতন হতে শুরু করেছে। ফলে শেয়ার মার্কেটে কিন্তু একটা নেতিবাচক, এই ট্রাম্পের সিদ্ধান্তের একটা নেতিবাচক প্রভাব কিন্তু পড়েছে। ফলে আমরা যদি এই শেয়ার বাজারকে ইন্ডিকেটর ধরি, তাহলে কিন্তু ট্রাম্পের এই সিদ্ধান্ত সারা বিশ্বে যে একটা নেতিবাচক প্রভাব ফেলেছে সেটা কিন্তু পরিষ্কার। পাশাপাশি আমরা যদি দেখি যে জাপানের শিজুকা বিশ্ববিদ্যালয়ের যে একজন কি বলবো ম্যানেজমেন্ট বিভাগের যিনি ডিন, তার নাম হচ্ছে সেইজিরো তাকাশিতা, উনি আল জাজিরাকে বলছেন যে জাপান তার রপ্তানির 20% করে থাকে হচ্ছে আমেরিকায়। আচ্ছা, এবং আমেরিকায় যে রপ্তানি করে, এই রপ্তানি করার কারণে জাপানের অটোমোবাইল শিল্প থেকে বিভিন্ন শিল্প কিন্তু মানে বেশ গতিশীল থাকে, তাদের কর্মসংস্থান হয়। এইটা বন্ধ হওয়ার এই যে ট্রাম্পের সিদ্ধান্তটা, এই ট্রাম্পের সিদ্ধান্তটা আসলে জাপানের কাছে তার ভাষায় যে সুনামির মতো হয়ে আসছে, যে সুনামির মতো আঘাত করছে। আপনি সুনামি, জাপানিদের সুনামির অভিজ্ঞতা খুবই তিক্ত, আপনি জানেন। তাহলে তিনি সেই তিক্ত অভিজ্ঞতার সঙ্গে কিন্তু ট্রাম্পের এইটাকে তুলনা করছেন, এবং বলছেন যে এইখানে একটি শব্দ ব্যবহার করা হচ্ছে, জাপানিরা যেটা ব্যবহার করছেন সেটা হচ্ছে স্ট্যাগফ্লেশন। তার মানে হচ্ছে যে আপনার মুদ্রাস্ফীতি বাড়বে কিন্তু কর্মসংস্থান কমবে। তার মানে আপনি দুই দিক থেকে মার খাবেন, একদিক থেকে জিনিসপত্রের দাম বাড়বে কিন্তু আবার কর্মসংস্থান কমবে। ফলে জাপান এইরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। আপনি ইউরোপীয় ইউনিয়নের যিনি প্রধান, তিনি কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছেন যে আমরা কিন্তু পাল্টা ব্যবস্থা কি নেওয়া যায় সেই কথা ভাবছি। দ্বিতীয়, আমি যদি চীনের কথা বলি, চীন ইতিমধ্যে বলে দিয়েছে যে এইটা তাদের কাছে চরম অযৌক্তিক সিদ্ধান্ত বলে, চীনের যে বাণিজ্য মন্ত্রণালয়, তারা বলছে চরম অযৌক্তিক সিদ্ধান্ত বলে তারা মনে করছে, এবং তারা কি পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা তারাও চিন্তা করছে। এবং বিশ্বের প্রত্যেকটি দেশ, মানে হাতে গোনা কয়েকটি দেশ, আয়ারল্যান্ড বা এরকম কয়েকটি দেশ ছাড়া আমি দেখলাম মোটামুটি সব দেশ কিন্তু একমত যে তারা আমেরিকার এই সিদ্ধান্তের পাল্টা কি ব্যবস্থা নিতে পারে সেটির কথা কিন্তু বিবেচনা করছে। তারা কেউ দুটো একটি দেশ যারা আছে, যেরকম ধরেন নিউজিল্যান্ড স্বাগত জানিয়েছেন, অথচ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কিন্তু তীব্র ভাষায় এইটার প্রতিবাদ, এবং মানে প্রতিবাদ শুধু না, তিনি আপত্তি জানিয়েছেন। এবং অস্ট্রেলিয়া কিন্তু আমেরিকার খুব ভালো বন্ধু, যারা কোয়াডে আছে, তিনিও কিন্তু জিনিসটা একেবারেই ভালোভাবে নেননি। ফলে
আমেরিকার বন্ধুরাকে যে ভালোভাবে নিচ্ছে এটা কিন্তু একেবারেই না। এর মধ্যে দক্ষিণ কোরিয়া আছে, আপনার ভারত এখনো আনুষ্ঠানিকভাবে ভারতের প্রতিক্রিয়া জানা যায়নি, মানে আমি অন্তত এখনো পর্যন্ত শুনিনি যে ভারত সরকার কোনো কিছু বলেছেন, কিন্তু সবাই কিন্তু এক এক বাক্যে এই জিনিসটা বলছে যে আমেরিকা যখন এই সিদ্ধান্ত নিয়েছে, সুতরাং আজকে ট্রাম্প আছেন, কালকে আরেকজন ট্রাম্প যে আসবেন না, আরেকজন ট্রাম্প যে আরও কঠিন কোনো সিদ্ধান্ত নেবেন না, সেটা কিন্তু সেই বিশ্বাসযোগ্যতার জায়গা থেকে কিন্তু আমেরিকা বেরিয়ে এসেছে। এবং আমেরিকার প্রতি যে মানুষের বা দেশগুলোর এতদিন যে একটা আস্থা ছিল, যে আপনি বললাম যে $4 ট্রিলিয়ন যে বিরাট বাজার, সেখানে পণ্য রপ্তানি এই করার মতো, দেন আমাদের মতো দেশের 37% শুল্ক, মানে 15 থেকে 37%। আপনার শ্রীলঙ্কাকে 44% শুল্ক দিতে হবে, ভিয়েতনামকে দিতে হবে 46% শুল্ক, ঠিক আছে? তো এই এত শুল্ক আরোপ করার ফলে ওই দেশগুলো কিন্তু তার মানে সংকুচিত হয়ে যাবে। আচ্ছা, বলে সেলিম খান, মানে আপনি সংকোচনের কথা বলছিলেন, আমি একইভাবে আপনারা জিজ্ঞাসা করতে চাই যে এই যে শুল্কগুলো বাড়িয়ে যাচ্ছে, বৈশ্বিক নেতারাও এটাকে ভালোভাবে নিচ্ছে না, এতে কি আমেরিকা বিমুখ হওয়ার সম্ভাবনা কিংবা শঙ্কা কোনোটি রয়েছে দেশগুলোর? এখন ধরেন যে আপনার সঙ্গে কেউ যদি ভালো আচরণ না করে, আপনি কি প্রতিদিন কি তার কাছে গিয়ে ধর্ণা দেবেন? সব সময় যখন ধরেন একটা গাছও যখন সূর্যের আলো পায় না, সে কিন্তু তার শাখা প্রশাখাকে অন্যদিকে ঘুরিয়ে দেয়, এবং সে সূর্যের আলো কোন দিকে আছে, বা কোনো একজন মানুষ যখন পথ খুঁজে পায় না, সে কিন্তু লোকের কাছে জিজ্ঞাসা করে হলেও সঠিক পথের সন্ধান করে। তো এই দেশগুলোকে যে ট্রাম্প প্রশাসন যে জায়গায় ফেলে দিলেন হঠাৎ করে, আপনি এই যে ছোট ছোট দেশ, আমি যদি আমাদের কথাই বলি, আমাদের কি, আমরা কি এমন রপ্তানি করি যে হয় $8.5 বিলিয়ন, খুব বেশি, তার মানে $850 কোটি, এর মধ্যে $734 কোটি হচ্ছে পোশাক, তৈরি পোশাক রপ্তানি করি। তো এইটা আমেরিকা $1 ট্রিলিয়ন বাজারে, মানে বাজারে এইটা একেবারেই মানে মানে কি বলবো, খুবই কম। ঠিক একইভাবে ধরেন শ্রীলঙ্কা বা অন্যরা, তো মানে ওনারা ট্যাক্স বসানো বা শুল্ক, ট্যাক্স না বলে ট্যারিফ বলা ভালো, ট্যারিফ আরোপের ক্ষেত্রে কিন্তু কোনো রাগ ঢাক নেই, কোনো এক্ষেত্রে গরিব বড় লোক, ছোট দেশ বড় দেশ, কোনো ধরনের কোনো ক্ষেত্রে মাপ নেই। একটু আগে যে আমি বলছিলাম যে ট্রাম্প বৈষম্য বিরোধী নন, ফলে সেটা কিন্তু ট্রাম্প একেবারে প্রতি পদে পদে প্রমাণ করেছেন। কিন্তু পৃথিবীর সব দেশ তো একরকম না। ইউরোপের একটা দেশের সঙ্গে কি বাংলাদেশ, শ্রীলঙ্কা বা অন্য দেশের তুলনা হয়? সেটা তুলনা করলে হবে না। আপনি চীনের সঙ্গে তার বাণিজ্য ঘাটতি হচ্ছে $292 বিলিয়ন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তার বাণিজ্য ঘাটতি হচ্ছে আপনার এইরকমই $241 বিলিয়ন, আপনার মেক্সিকোর সঙ্গে $172 বিলিয়ন, আর কোথায় বাংলাদেশের সঙ্গে তার বাণিজ্য ঘাটতি হচ্ছে $6 বিলিয়ন মাত্র। এবং বাংলাদেশের কারণে তো আপনার আমেরিকান ক্রেতারা অনেক কম দামে এই যে তৈরি পোশাক পাচ্ছেন, এই বেনিফিট তো তারা পাচ্ছে। তো সেই বেনিফিটকে তারা কাজে না লাগিয়ে তিনি উল্টে আরও মানে হরে ধরে সবাইকে সমান করে দিয়ে তিনি এই শুল্ক আরোপ করা শুরু করে দিলেন। এবার একটু বাংলাদেশ প্রসঙ্গে আসি ছোট করে, যে 22% যে শুল্ক বাংলাদেশের জন্য বেড়ে গেল, আমাদের প্রেস সচিব শফিকুল আলম এটি নিয়ে কথা বলেছেন সকালে। পাশাপাশি অর্থনীতিবিদরা যেটা বলছেন যে এই শুল্কটা পুনর্বিবেচনার জন্য সরকারের তরফ থেকে আমেরিকাকে অনুরোধ করা কিংবা একটা প্রস্তাব দেওয়া, আপনার কাছে কি মনে হয় এইভাবে কি শুল্ক কমানো সম্ভব? হ্যাঁ, আমরা তো মানে অর্থনীতি বিশেষজ্ঞরা নিশ্চয়ই আরও বেশি বোঝেন, কিন্তু আপনি দেখেন যে আমরা $8.5 বিলিয়ন রপ্তানি করি, আর $6 বিলিয়ন আমাদের পক্ষে সারপ্লাস আছে বা অতিরিক্ত থাকে, তার মানে আমরা $2.5 বিলিয়ন আমেরিকা থেকে আমদানিও করি। এখন তার উপরে যদি আমরা শুল্ক মানে ট্রাম্প বলছেন যে বাংলাদেশ থেকে প্রায় যে সব মিলিয়ে 74, কোনো আমেরিকান পণ্য আমদানি করলে 74% শুল্ক দিতে হয়, তিনি তার অর্ধেক শুল্ক করেছেন, ঠিক আছে? তো এখন যে আমি শুল্ক তো ধরেন কিছুদিন আগে নরেন্দ্র মোদী কিন্তু ভারতের প্রধানমন্ত্রী, তিনি ট্রাম্প যখনই ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন, উনি কিন্তু শুল্ক কমিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন, কিন্তু ওনার কিন্তু কোনো ফল হয়নি। ভারতের উপরে কিন্তু 26% শুল্ক কিন্তু চেপে বসে আছে। সুতরাং আপনি শুল্ক কমাইলে, মানে আমেরিকান পণ্যের উপর শুল্ক কমালেই যে আপনি লাভবান হবেন বা হবেন, এর কোনো নজির নেই। আপনার যে বিশেষত আমাদের তো তৈরি পোশাক নিয়ে আমরা বেশি চিন্তিত। তো তৈরি পোশাক আমেরিকায় যে প্রথম 5টি দেশ যারা রপ্তানিকারক, তাদের মধ্যে আছে চীন, ভিয়েতনাম, বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া। দেখেন এই প্রত্যেকটি দেশে কিন্তু মানে প্রায় আমাদের চেয়ে বেশি বা কম, মানে কম বেশি আমাদের মতোই শুল্ক আরোপ করা হয়েছে। ফলে
আমাদের যে তৈরি পোশাক নেওয়ার কারণে যে চড়া মূল্য দিতে হবে, ওদেরও নিলেও কিন্তু প্রায় কাছাকাছি দিতে হবে। সুতরাং খুব বেশি, হ্যাঁ, ভারতের সঙ্গে আমাদের 37%, ভারতের 26%, পাকিস্তানের 30%। তো পাকিস্তান থেকে তেমন কিছু যায় না, ভারত একটা সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হতে পারে, আর হতে পারে লাতিন আমেরিকার কিছু দেশ যেখান থেকে এই এই তো হঠাৎ করে আপনি যদি মনে করেন যে তৈরি পোশাকের বাজার মানে আপনি রাতারাতি লাতিন আমেরিকার দেশগুলো থেকে বা পাকিস্তান থেকে বা ভারত থেকেও যদি বলি, হঠাৎ করে তো আর গজিয়ে উঠবে না। একটা কারখানা তৈরি, সেখানে অর্ডার আসা, সেখানে জিনিস তৈরি হওয়া, অনেকগুলো বিষয় আছে। শুধু রাতারাতি এটা সম্ভব না। এবং আমাদের পক্ষে যেটা ক্ষতি হওয়ার আশঙ্কা, সেটা হচ্ছে যে এই বাড়তি শুল্কের বোঝা যারা ধরেন আমাদের পোশাক কেনেন, তারা যখন কম কিনবেন, তখন যারা বায়ার আছেন বা ক্রেতা মানে বড় বড় ব্যবসায়ীরা, তারা অর্ডার কমিয়ে দেবে। অর্ডার কমিয়ে দিলে তখন আমাদের এখানে অর্ডার কমবে যখন, তখন কিন্তু আমাদের এই গার্মেন্টস ইয়েতে মানে কোনো কোনো গার্মেন্টস বন্ধ হতে পারে, অর্ডারের অভাবে লোক কাজ হারাতে পারে, অনেক কিছু হতে পারে। ফলে যে পরিস্থিতির মধ্যে আমরা পড়তে যাচ্ছি, সেইটার ভয়টা হচ্ছে এইখানে, যে আমেরিকান বায়াররা যিনি আগে $10 দিয়ে একটা শার্ট কিনতেন, তাকে যদি $15 দিয়ে কিনতে হয়, তাহলে তিনি তো আর আগে 3টি শার্ট সমপরিমাণ কিনবেন না, তিনি 2টো শার্ট কিনবেন। সেলিম খান, এই যে ট্রাম্প শুল্ক আরোপ করছে, শুল্ক বাড়াচ্ছে, সারা বিশ্বে কিংবা আমেরিকাতে এর পরিণতি আসলে কি হতে পারে? দেখুন, প্রথম জিনিস হচ্ছে যে আমেরিকাই কিন্তু চালু করেছিল যে মুক্তবাজার অর্থনীতির তত্ত্ব, সেই 90-এর দশকে আপনার এরা IMF এবং বিশ্ব ব্যাংকের মাধ্যমে চালু করেছিল। তারপর তারা WTO নিয়ে আসলো, তার আগে গ্যাট ছিল, এইভাবে তারা কিন্তু এখন তারা কি হাঁটছে একেবারে 180 ডিগ্রি উল্টো, যে তাদের এখন রুদ্ধদ্বার অর্থনীতি, মানে আমার এখানে কেউ ঢুকতে পারবে না, এইটা একটা ব্যবস্থা। এর ফলে কি হচ্ছে যে এই যে মুক্তবাজার অর্থনীতির নামে যদি আপনি 90 থেকে ধরেন, আজকে কত বছর, 30-35 বছর, একদম 35 বছরে সারা বিশ্ব জুড়ে একটা সাপ্লাই চেন গড়ে উঠেছে, একটা পণ্য সরবরাহ ব্যবস্থা গড়ে উঠেছে। হঠাৎ করে আপনি এই সরবরাহ ব্যবস্থায় আঘাত করছেন। ফলে এই সরবরাহ ব্যবস্থা, ধরেন যে আপনি আমাদের এখানে যে চালের সরবরাহ বিভিন্ন জায়গা থেকে ঢাকা শহরে আসে, হঠাৎ কোনো কারণে বিভিন্ন জায়গা থেকে যদি চাল আসা বন্ধ হয়ে যায়, তাহলে চালের দাম বাড়তে থাকবে, মানুষ না খেয়েও থাকতে পারে, যারা চাল কিনতে পারবে না। তো ঠিক এইরকমভাবে পুরো ব্যবস্থা যেটা গড়ে উঠেছিল, সেটার কিন্তু মানে ভেঙে পড়তে শুরু করেছে, এবং এর একটা চড়া মূল্য কিন্তু সারা বিশ্বের মানুষকে দিতে হবে। এবং শুধু আমরা ওনারা মনে করছেন শুধু চীনকে দিতে হবে, চীনকে দিতে হবে না, চীনকে দিতে হবে, ভারতকে দিতে হবে, ইউরোপকে দিতে হবে, আমেরিকাকে দিতে হবে, আমেরিকাকে দিতে হবে, জাপানকে দিতে হবে, বাংলাদেশকে দিতে হবে, সবাইকে দিতে হবে, বিশ্বের কোনো দেশই বাদ যাবে না। যদি সবচেয়ে বড় কয়েকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যে জিনিসগুলো হয়েছে, সবাই আশা করছিল কি ডোনাল্ড ট্রাম্প উনি একটা জিনিস বলেছিলেন যেটা মানুষ আস্থা রেখেছিল, যে উনি সারা বিশ্বে যুদ্ধ বন্ধ করবেন। আচ্ছা, যেহেতু তার প্রথম দফায় কোনো যুদ্ধ হয়নি, সেটা মানুষ আস্থা রেখেছিল, কিন্তু উনি গাজা নিয়ে যেটি করেছেন, তাতে সারা বিশ্বের মানুষ কিন্তু হতাশ। দেখেন গাজায় যে পরিস্থিতি চলছে, তাতে কোনো মানুষ তাকে সাপোর্ট করতে পারে না। তিনি ওটা পুরো গাজায় যে ফিলিস্তিনিরা আছে, তাদের শুধু ফিলিস্তিনি, হ্যাঁ, ফিলিস্তিনির মধ্যে মুসলমান, খ্রিস্টান সব কিছু, তাদের সবাইকে এলিমিনেট করে দিয়ে, তাদের সবাইকে তাড়িয়ে সেখানে একটা আলাদা দেশ বা রিসর্ট করতে চান, নানা রকম প্ল্যান পরিকল্পনা ভাবছেন। একটা, দুই, ইউক্রেন যুদ্ধ নিয়ে বা ইউক্রেন সংঘাত নিয়ে যদি আমি বলি, ইউক্রেন নিয়ে তিনি যেভাবে সমাধান করতে যাচ্ছেন রাশিয়াকে সঙ্গে নিয়ে, কারণ ইউক্রেনের পাশে তো শুধু আমেরিকা ছিল না, পুরো ইউরোপ ছিল। ফলে ইউরোপ এখন ভাবছে নিজেকে প্রতারিত, পুরো ইউরোপ নিজেকে প্রতারিত ভাবতে শুরু করেছে। তাহলে গাজা নিয়ে হলো বিশ্বের বিভিন্ন দেশ যারা অন্তত শান্তি চায় বা চায় মানুষ অন্তত মৃত্যু বা যুদ্ধ এসব এর বিরুদ্ধে, তারা এক ধরনের নিজেকে হতাশ হলো। এরপরে আপনার ইউরোপীয়রা ইউক্রেন নিয়ে তার দীর্ঘদিনের মিত্র, এই দীর্ঘদিনের মিত্ররা তার কাছ থেকে প্রতারিত হয়েছে বলে মনে করলো। এরপরে তৃতীয় ইয়েতে তিনি যেভাবে ট্যারিফ আরোপ করলেন, 50টার বেশি দেশ এবং একটি এখানে যদি বলি প্রায় 75 থেকে 77টি দেশ, আচ্ছা, এর দ্বারা মানে আক্রান্ত হবে। এখন কেউ কারোর ক্ষতি বেশি কম বেশি এটা হবে। তো সারা বিশ্বে এতগুলো দেশ যখন আপনার পুরো আমেরিকার এর ফলে যে ধাক্কাটা খাবে, তার ফলে তার মধ্যে যদি এই ভাবনার উদয় হয় যে আমি
আমেরিকাকে, আমাকে ভবিষ্যতে চলতে গেলে আমেরিকাকে বাদ দিয়েই ভাবতে হবে। আমেরিকার বাজার বা আমেরিকার কোনো কিছু নিয়ে আর আমি চলতে পারবো না। আগে দেখা যেত আমেরিকার প্রেসিডেন্ট যেই হন না কেন, আপনার কোন ধরনের মানে নীতিগত ইয়েতে খুব বড় ধরনের কোনো পরিবর্তন কিন্তু আসতো না। ফলে সারা বিশ্বের কিন্তু একটা আস্থার জায়গায় কিন্তু আমেরিকানদের উপর ছিল। সেই জায়গাটা কিন্তু ট্রাম্প নড়বড়ে করে দিয়েছেন। ফলে এখন যদি বিশ্বের বিভিন্ন দেশ ভাবতে শুরু করে যে আমেরিকানদেরকে বাদ দিয়েই তাদের ভবিষ্যতে, নিজেদের ভবিষ্যতের কথা ভাবতে হবে, তাহলে আসলে তাদের দোষ দেওয়ার কোনো জায়গা থাকবে না। ধন্যবাদ সেলিম খান। দর্শক, আজ এ পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবর জানতে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে। ভিজিট করুন itbbt.com।